সকালবেলা ঘুম থেকে কোনো রকমে ঢুলে ঢুলে নামাজটা পড়ে আবার ঘুমাতে, ঘুম যেন চোখ থেকে সরছেই না। এক্সামের এই কয়েকদিন ভালোভাবে ঘুমাতে পারেনি বলে নিয়ন্ত্রণও ঘুমাতে দিল ওকে, নইলে অন্য দিন নামাজের পর ঘুমাতে দেন না। আরো খানিক ঘুমিয়ে নিয়ে 8টার দিকে ঘুম থেকে উঠলো উঠে চোখ টলতে টলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। পাশের সোফায় বসে টিভিতে নিউজ দেখছেন সুবিন। একটা প্লেট টেনে নিয়ে টিভির দিকে তাকাতে তাকাতে প্লেটে ভাত নিচ্ছিল, তখন এই টিভি নিউজে চোখ আটকে গেল ওর। সংবাদ পাঠিকা বলছেন, যশোরের সারাপোলের মাঠের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে দুজন মধ্যবয়স্ক ব্যক্তিকে। কি বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি। ভিকটিমদের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিহ্বা আর 2 হাত কেটে ছিঁড়ে ফেলা হয়েছে, 2টা পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। মুখের ভিতরে মাঠের কাদামাটি পুড়ে রেখে গেছে খুনি। মৃতদেরকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তবে খুনির কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখানে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিউজ শুনে যেন খেতে ভুলে গেল। সংবাদ পাঠিকা লোক দুটার স্থির চিত্র দেখালেন টিভিতে। তের হাত পা ঠান্ডা হয়ে গেল। এরা তো ওরা। তের গলা শুকিয়ে গেল একেবারে। জাঙ্কুক কাল খুন করেছে ওদের। এই জন্যই কি বলেছিল যে ও আমার ব্যাপারে কাউকে ছাড় দেবে না। এটা কি করলেন আপনি, কি করলেন? এখন যদি ধরা পড়ে যান, পুলিশ যদি কোনোভাবে জেনে যায়, তাহলে কি হবে? জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু তার আগে তো আপনার চেহারা দেখবে ওরা। আপনার মুখ খুললে তো সবাই জেনে যাবে আপনি কি। তখন কি হবে? মেরে ফেলবে তো ওরা আপনাকে। মনের ভেতর যুদ্ধ শুরু হলো তের। ওর মাথা কাজ করছে না, সবকিছু এলোমেলো লাগছে। কি হবে এখন? ইউজন রান্নাঘর থেকে এসে দেখলেন যে ভাত না খেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে এক পলকে। তরকারিও নেয়নি এখনো। ইউজন তের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ভাবছিস তো? দ্রুত খেয়ে নে, জিহপ আসবে একটু পরে। তোর ফুপি ফোন দিয়ে জানালো আজকে থাকবে। তাড়াতাড়ি খেয়ে গেস্ট রুমটা গোছা সুন্দর করে। ইউজনের কথায় তে নিজে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। টেনশনে ওর মাথা কাজ করছে না, গা ঘেমে যাচ্ছে। দ্রুত খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিল। অসহায় হয়ে মন আর মস্তিষ্কের সাথে খানিকক্ষণ যুদ্ধ করে ফোনে জাঙ্কুকের কন্ট্যাক্ট নাম্বারটা মিলল। তারপর কিছুক্ষণ তনুমলো করে মেসেজ করলো জাঙ্কুককে, আপনি এটা কি করেছেন? কি হবে এবার? আপনার কিছু হলে আমি কি করব? মেসেজটি সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে গেস্ট রুমে চলে গেল রুমটা গোছাতে। কাউকে বুঝতে দিল না ওর মনের ভেতর চলা ঝড়ের কথা। রুমটা গোছাতে গোছাতে ইয়ঞ্জন ডাকলেন রান্নাঘর থেকে। জিহুবের জন্য নাস্তা বানাতে হবে। কতদিন পর আসবে ছেলেটা। কাজের চক্করে পড়ে ফোনটা চেক করার সময় পেল না, কিন্তু কাজ করতে গিয়ে ভুল করতে লাগলো শুধু। মনটা ওর এদিকে নেই, মাথায় অনেক চিন্তা কিলবিল করছে। কোনো কাজ ঠিক মতো হচ্ছে না। জাঙ্কুক মেসেজ দিয়েছে কিনা দেখার জন্য মনটা আকুল হয়ে আছে। এইভাবে কিছু হয় না, ভাব করে থাকা ওর পক্ষে একদম সম্ভব হচ্ছে না। ইয়ঞ্জন না পেরে ধমক দিলেন, কি রে মন কোথায় থাকে তোর? চিনির কৌটা দিতে বলেছি, হলুদ দিতে বলিনি। পায়েসে হলুদ দিব নাকি আমি এখন? মায়ের ধমকে এতে থতমত খেয়ে গেল। দ্রুত হাতে হলুদের কৌটাটা সরিয়ে রেখে চিনির কৌটাটা এগিয়ে দিল মায়ের দিকে। নাস্তা বানাতে বানাতে জিহপ এসে পৌঁছালো। বাইক নিয়ে এসেছে ও। কারো বাইকের শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে গেল কে এসেছে। জিহপ দেখে দারুণ একটা হাসি দিয়ে বাইক থেকে নামলো। ফুপ্পার বাইক তো এমন না। এই বাইক জিহপ কই দিল? কি রে, তুই কার বাইক চুরি করে আনছিস? এটা আমার বাইক, ভাই আমাকে কিনে দিয়েছে ভাবিকে নিয়ে সেফলি ঘুরে বেড়ানোর জন্য। কারণ ভাবির নাকি মন খারাপ। শেষের কথাটা ভাব নিয়ে টেনে টেনে বললো জিহপ। তে বুঝলো না কিছু। মানে কি? কার ভাবি? কিসের ভাবি? জিহপ তের দিকে সরে এসে ফিসফিস করে বলল, আমার উঠবি ভাবি। ভাইয়া আমাকে সব বলে দিয়েছে। তলে তলে এত কিছু করো, আর আমি একমাত্র দেবর, আমাকে কিছুই জানাও না। তে কিছু বলতে নিবে তার আগে ইয়ঞ্জন এসে ডাক দিলেন, কি হচ্ছে তে? ছেলেটা এসেছে, ওরা ভেতরে নিয়ে এসে না বসিয়ে বাহিরে দাঁড়িয়ে গল্প করছিস কেন? এই তোমা আসছি বলে তে জিহপকে ভেতরে যেতে ইশারা করলো, আর চোখ গরম দিয়ে বুঝিয়ে দিল বেশি লাফালাফি না করতে। তারপর নিজেও ভেতরে চলে গেল। জিহপ গেল ওর পেছন পেছনে। জিহপ তের রুমে ঢুকলো সোজা। আপু, খেয়ে রেডি হবা কিন্তু, আমরা ঘুরতে যাব। কোথায় যাবি এই অসময়ে? তে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল জিহপকে খাওয়ার জন্য। জিহপ গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ভাসমান ব্রিজে চলো না, বাওরাও দেখা হবে, ঘোরাও হবে প্রকৃতির মাঝে। তোর ভাই হঠাৎ বাইক কিনলো যে, কবে কিনেছে? জিহপ এক চুমুকে পানিটা শেষ করে বলল, আমার ভাই করছো কেন? তোমার কিছু হয় না নাকি? বাইক ভাইয়া সকালে কিনে এনেছে। কি মনে করে এনেছে তা জানি না। সকালে আমাকে ফোন দিয়ে বলল বাইরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। তেদের বাড়িতে যাওয়ার সময় দেখিস। এসে দেখি ওই কালা সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে। আর পরে বলল তোমাকে নিয়ে যেখানে যাই বাইক নিয়ে যাই যেন। এমন সময় ইয়ঞ্জন চলে আসলো নাস্তার ট্রে নিয়ে।
ইয়ঞ্জন আসার সাথে সাথে ঝোপ চুপ করে গেল। ইয়ঞ্জন সন্দেহের চোখে বলল, আমাকে দেখে তোরা চুপ করে গেলি কেন? কি এমন কথা বলছিলি শুনি? এসব কাজিনীয় বিষয় মামি, এসব বড়দের শুনতে হয় না, বিজ্ঞের মতো করে বলল জিহব। ইয়ঞ্জন ওর মাথায় একটা চাটি মেরে বলল, খুব তো বেশি বুঝো, দেখবানে রেজাল্ট কি হয়। তারপর আবার রান্নাঘরে চলে গেল নিরঞ্জন। জিহব তেয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে বলল, আমার রেজাল্ট কি করলো আপু? তে ওকে ধমক দিয়ে বলল, চুপ থাক, কাজের কথা বল। ড্রাইভিং লাইসেন্স আছে তোর? লাইসেন্স ছাড়া বাইক নিয়ে ঘুরলে কিন্তু পুলিশ সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে, আর নয়তো যৌতুক দিতে হবে। সব আছে আমার, তুমি একদম চিন্তা করো না, তুমি পুরো সেফ অ্যান্ড সাউন্ড থাকবা। তেকে আশ্বস্ত করে বলল জিহব। তে এবার জিহবের পাশে বসে বলল, তোর ভাই তো করে সামান্য মাস্টারি, এত টাকা কই পায়? সব সময় দেখি বড়লোকে ভাব, আবার মার্সিডিজ কিনেছে, বাপরে বাপ। আছে আপু, জানি না আমরা কেউ। ওর রিসার্চ ল্যাব আছে কোথাও, দাদুর একটা ছিল না কোথাও, সেটাই কোথায় তা আমিও জানি না। শুধু আমি কেন, কেউই জানো না। আমি যতটুকু জানি, সিঙ্গাপুরের কিছু রিসার্চারদের সাথে ও কাজ করে, কিন্তু ওকে সিঙ্গাপুরে থাকতে দেওয়া হবে না। কেন তা জানি না। ওই রিসার্চারদের সাথে মিলেই ও সম্ভবত মেডিসিন ক্রিয়েট করে। ভাইয়া যে কি পরিমাণ কাজটা চিনি তা তোমারে বলে বোঝাতে পারবো না। ওর স্মৃতিশক্তি যে কি প্রখর তা ভাবনারও বাহিরে। তুমি অনলাইন থেকে যে কোনো কাজ বের করো না কেন, ও নিমিষেই বলে দেবে সেটা কি কাজ, তার কাজ কি, সেটা কি কি রোগ নিরাময় করতে পারে। এই তো গুণধর ব্যক্তিটা যে আমার ভাই, তাতে আমি খুবই কৃতজ্ঞ। তোকে একবার কথা বলতে দিলে হয়, ফেনা উঠিয়ে ফেলিস পুরা। চল খেতে চল, খেয়ে দ্রুত বেরোতে হবে, তাহলে বেশিক্ষণ নেচে বেড়ানো যাবে। উঠ। ভ্রুকুচকে বলল তে। যেহব নাস্তার প্লেট থেকে একটা আপেলের স্লাইস তুলে খেতে খেতে বলল, হ্যাঁ চলো, খেয়ে দ্রুত বের হই। তে ঝোপকে রুম থেকে ঠেলে পাঠাতে বলল, তুই যা, আমি আসছি, গোসল দেইনি আমি এখনো, গোসলটা করে এসে খাবো। জিহব ঠিক আছে বলে চলে গেল। জিহব চলে যেতে দরজাটা লাগিয়ে দিয়ে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল তে, জাঙ্কুক মেসেজ দিয়েছে কিনা দেখতে। ফোনের বাটন টিপে অন করতে জাঙ্কুকের নামটা ভেসে উঠলো ফোনের স্ক্রিনে। তে মেসেজের ভিতর ঢুকলো, তুমি চিন্তা করো না প্রিয়সী, আমার কিছুই হবে না। তোমার জাঙ্কুক কাঁচা কাজ করে না, ওদের যা প্রাপ্য ওরা তা পেয়েছে, তুমি নিশ্চিন্ত থাকো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তে। একদিকে পাপীদের পাপের শাস্তি, অন্যদিকে নিজের প্রিয় মানুষটার করা অপরাধ। কোনটার দিকে এগোবে ও বুঝতে পারছে না। ওর প্রিয় মানুষটার গায়ে আর কোনো আঁচ না লাগুক। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পর বের হলো জেহু পার্টে। উদ্দেশ্য ওদের ঝাপার ভাসমান ব্রিজ। জেহু পাকা হাতে ড্রাইভিং করছে, তে বসে আছে পেছনে নিশ্চিন্তে। বসে বসে রাস্তার ধারের দৃশ্যগুলো উপভোগ করছে। রাজগঞ্জের কলেজ পার হয়ে ওরা বাজারের ভেতর ঢুকলো, তারপর মোড় দিয়ে চলে গেল পুরনো ব্রিজে। বেশ লাগছে তেয়ের। সুগা বাড়িতে থাকলে একটু ঘোরা হয়, কিন্তু ও যখন রাজশাহী চলে যায় তখন আর বাইকে ওঠা হয় না। তাই এতদিন পর জিহবের সাথে ঘুরতে বেরিয়ে মনটা খুশি হয়ে গেল ওর। সমস্ত দুশ্চিন্তাগুলো কোথায় যেন উড়ে চলে গেল কর্পূরের মতো। রাস্তায় জ্যাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ওদের পেছনে একটা কাপড় বাইকে করে আসছে। মেয়েটা শাড়ি পরে আছে আর ছেলেটা পাঞ্জাবি, খুব সম্ভবত বিবাহিত কাপল। দুজন বাইকের উপর বসে ফুলচুটি করছে। টিয়ার খুব ভালো লাগলো ওদেরকে দেখে, কত হ্যাপি এরা। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে গেল জিহপার্তে। গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে বাউরের উপরে গিয়ে গাড়ি পার্ক করে ঘুরলো অনেকক্ষণ। খিলখিল করে হাসছে আসতে, জিহবের সাথে বকবক করছে প্রচুর। জিহব ওর সাথে তাল মিলিয়ে ওকে হাসাচ্ছে। তেকে এত খুশি দেখে জিহব নিজের ফোনটা বের করলো। তারপর মেসেজ অপশানে গিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে লিখলো, মিশন সাকসেসফুল। তিনি এখন খিলখিল করে হাসছেন। ওপাশ থেকে উত্তর এলো, গুড জব, তোকে বাইক কিনে দেওয়া সার্থক হয়েছে। জিহব মেসেজটা পড়ে হাসলো। ভালোবাসতে মানুষ তার প্রিয় মানুষের খুশির জন্য কত কিছু না করে। তার তে আপু ভাগ্যবতী, তার ভাই যে এত কেয়ারিং হবে তাও কখনো ভাবেনি। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে এগুলো ভাবলো জিহব। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় কিছুক্ষণ আগে বাড়ি ফিরল জিহপার্তে। তে আজ অনেক খুশি। ঘুরে আসার পর মনটা অনেক ফুরফুরে লাগছে। মেয়েকে এমন হাসি খুশি দেখে ইউজনও খুশি হলেন অনেক। জ্বর হওয়ার পর থেকে কেমন জানি মিলিয়ে গেছিল ও। এখন আবার আগের মতো করে হাসছে দেখে বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল যেন ইউজনের। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তের রুমে গল্প করছিল ওরা দুজন। আপু বললে না তো তোমাদের মাঝে কখন কি হলো? জিহব একটা বালিশ টেনে নিয়ে কোলের উপর রেখে কৌতূহল নিয়ে বলল, বলা নিষেধ আছে, এসব সিক্রেট বিষয় তোকে জানানো যাবে না। তুই ছোটদের মতো থাকবি, বুঝেছিস? আরে বাবা, আমি কি কাউকে বলে দিব নাকি? তোমরা আমাকে বিশ্বাস করো না? অসহায় করতে বললো জিহব। তে একটু লজ্জা পেল যেন, মৃত গলায় বলল, তোর ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, আমি কিছু জানি না। জিহব চটে গিয়ে বলল, তুমি তো মানুষ ভালো না আপু। তুমি জানো যে আমি যদি আমার মোস্ট সিনিয়র ভাইকে জিজ্ঞেস করি যে কিভাবে কি হলো, তাহলে আমাকে ঝেড়িয়ে বের করে দেবে বাড়ি থেকে, বলবে আমি বেয়াদব।
তো ঠিকই তো, তুই একজনের পার্সোনাল বিষয় জিজ্ঞেস করবি কেন? যেভাবে কিছু বলতে নিবে তখনই তের ফোনে কল আসলো। সুগা কল করেছে। তে তড়িঘড়ি করে ফোনটা তুলে জিহবকে বলল, চুপ থাক, ভাইয়া কল দিয়েছে, কি বলে শুনি। ফোন রিসিভ করে কানে ধরলো ও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওপাশ থেকে সুগার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? জিহব এসেছে শুনলাম। হ্যাঁ ভাইয়া, ও এসেছে দুপুরের দিকে। কোথায় আছে ও এখন? এই তো আমার পাশেই বসে আছে। উঠে একটু বাইরে যা, কথা আছে তোর সাথে। সুগার কথা চকিতে একবার জিহবের দিকে তাকালো তে। ফোন লাউডে দেওয়ায় জিহব শুনেছে সব। জিহব ইশারা করলে উঠে না যেতে। তে কি করবে বুঝতে পারলো না। ওখানে বসে ফোনটা লাউড থেকে নর্মাল মোডে দিল। তবুও বাইরে থেকে শোনা যাচ্ছে সুগার কথা। হ্যাঁ, এবার বলো ভাইয়া। আমি কি শুনছি এসব? মা বলেছে তুই নাকি কাল রাতে জাহিদের সাথে এসেছিস, ওর গায়ে নাকি শার্ট ছিল না, আর তুই নাকি বোরকা খুলে এসেছিস। সুগার কথায় জিহব চমকে গেল। ভাইয়া কাল আপুকে নিয়ে এসেছে যশোর থেকে? কই, ভাইয়া তো কিছু বলেনি। সুগার কথায় থতমত খেলো তে। জড়ানো কণ্ঠে বলল, তো তুমি যা ভাবছো সেরকম কিছু না ভাইয়া। কাল বৃষ্টি হয়েছে অনেক, মেঘ করছিল খুব, তাই গাড়ি পাওয়া যাচ্ছিল না খুব একটা, তাই ভাইয়া আমাকে নিয়ে এসেছে। আরো ভিজে গেছিল বলে শার্ট খুলেছিল। ও ও কাকে বলছিস তুই? যাকে ভাইয়া ছাড়া ডাকতি না তাকে এইভাবে সম্বোধন করছিস কেন? উঁচু গলায় ধমকের সুরে বলল সুগা। তারপর আবার বলল, কি আছে তোদের ভিতরে যে এত সিনিয়র একজনকে তুই ও বলছিস? তুই জানিস ওর সম্পর্কে কিছু? আমি যেন দ্বিতীয়বার না দেখি তুই ওর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন রেখেছিস, কথাটা যেন মাথায় থাকে। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে কথাকার কোন ছেলের সাথে এইভাবে বোরকা খুলে আসে, তার ওপর আবার ছেলের গায়ে শার্ট নেই। বৃষ্টিতে ভিজে গেছে নাকি? ছিল তো গায়ের ভিতর, শার্ট কিভাবে ভিজলো? সুগার মুখে এ ধরনের কথা শুনে চোখ ভিজে এলো তের। একটা হাত মুখের উপর দিয়ে কান্না আটকালো। পাশে বসে জিহব তাজ্জব হয়ে গেল সুগার কথা শুনে। তে কোনো কথা বলছে না দেখে সুগা আবারও বলল, বেহায়া মেয়েদের মতো চলাফেরা যদি দেখি তো জানে মেরে ফেলবো একদম। ওই জাঙ্কুক সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ছোটবেলায় ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। ভাগ্যের জোরে বেঁচে গেছিস। এতদিন বাইরে থেকেছে, বাইরের কালচারে বড় হয়েছে ও। ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তে এবার আর চুপ থাকতে পারলো না, তেজি কণ্ঠে বলল, কথাবার্তা সাবধানে বলো ভাইয়া, আমি তোমার বোন, তুমি আমাকে কিভাবে এরকম বলো? তোমার বিবেকে বাঁধে না? আর সে তো কোনো খারাপ ছেলে না, সে তো আমার কোনো ক্ষতি করেনি। তার ক্ষতি করার নিয়ত থাকলে এতদিন তো করতোই। ওদের বাড়িতে যে কয়দিন আমি থেকেছি তার ভেতর কি ও আমার ক্ষতি করতে পারতো না? ও কি অচেনা কেউ? সুগা এবার আরো রেগে বলল, আবার ও বলছিস তুই? কতখানি গভীরে গিয়েছে সম্পর্ক যে অনু থেকে ওতে নেমে এসেছে। আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আমি কি কিছু বুঝি না? এই পর্যন্ত হুদাই বড় হয়েছি। আমি যেন দ্বিতীয়বার না শুনি যে তুই জাঙ্কুকের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করেছিস, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এরপরেই সুগা ফোন কেটে দিল। সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠলো তে। সুগা তাকে এতগুলো কথা কিভাবে বলতে পারলো? ওর চরিত্রের দিকে এইভাবে আঙ্গুল তুললো কি করে? চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো ওর। জব কি করবে ভেবে পেল না। তের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ আগে প্রচন্ড হাসি খুশি থাকা মেয়েটির এরকম কান্নাকাটা চেহারা দেখতে ওর একদমই মন সায় দিচ্ছে না। রুমে ঢুকে নিজের ভাইকে কল লাগালো জিহব। জাঙ্কুক নিজের ল্যাবে কাজ করছে। নিজের বললে ভুল হবে, ল্যাবটা ওর দাদুর। এই ল্যাবটা যে কোথায় সেটা বাসার কেউ জানে না। ওর সিঙ্গাপুরে যাওয়ার আগে বুগামোকে একটা নোটবুক দিয়েছিল, সাথে একটা চাবি। তখন যদিও উনি কিছুই বলেননি ল্যাবের ব্যাপারে, সিঙ্গাপুরে যাওয়ার পরে জাঙ্কুক জেনেছে এই ল্যাবের লোকেশনের কথা। আত্মহত্যা করার আগে ল্যাবটাকে জাঙ্কুকের ব্যবহার উপযোগী করে রেখে গেছেন তিনি। ল্যাবটিতে অসংখ্য প্রাণীর দেহাবশেষ কেমিক্যালে চোবানো ছিল, সেগুলো সব অপসারণ করে রেখেছিল বুগাম। এই ল্যাবটিতে বর্তমানে জাঙ্কুক তার ঘাঁটি গেছে। তবে এটা কেউ জানে না যে জাঙ্কুক শুধু উদ্ভিদ নয়, রিপোর্টার নিয়েও রিসার্চ করে। আর তার প্রধান উদ্দেশ্য নিজেকে স্বাভাবিক করা। বিগত 6-7 বছর ধরে নিজের উপরে রিসার্চ চালিয়েছে ও। এমন কোনো উদ্ভিদ আর রেপটাইল হয়তো নেই যা ও চেনে না। নিজের রিসার্চের কাজে এই সমস্ত কিছু নিজের মস্তিষ্কের ভেতর গেঁথে নিয়েছে। অনেক মেডিসিন নিজের ওপর অ্যাপ্লাইও করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। স্বাভাবিক হওয়ার থেকে আরো বেশি অস্বাভাবিক হয়েছে ও। হিংস্র থেকে হিংস্রতর হয়েছে। শরীরে বিষের পরিমাণ যেন আরো বেড়েছে। বর্তমানে সামান্য কারণে মেজাজ হারিয়ে ফেলে ও। বাড়ির ভেতর যেতে ইচ্ছে করে না ওর এখন। মাটি, ঘাস, গাছপালার কাছে যেন শান্তি খুঁজে পায়। ইদানিং করে বাড়ির খাবারও খেতে ইচ্ছে করছে না।
বাইরের ছোট ছোট প্রাণীদের দেখলে পেটে খিদে অনুভব হচ্ছে। ক্রমে ক্রমে নিজের সত্তা হারিয়ে ফেলছে যেন ও। কাজের মাঝে হঠাৎই ল্যাবের বুক সেলফের পঞ্চম তাকের উপরে রাখা ফোনটা বেজে ওঠে। সেলফের পাশেই দাঁড়িয়েছিল জাংকুক। ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়ে এই ফোনটাকে কানে তুললো ও। হ্যাঁ বল, এনি প্রবলেম? নিজের গম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো জাংকুক। জিহব ইতস্তত করে বলল, ভাইয়া তে আপু কাঁদছে। কাজ থেমে গেল জাংকুকের। পুরো মনোযোগ এখন ওর জিহবের কথায়। কেন তে কাঁদছে কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো জাংকুক। সুগা ভাইয়া কল দিয়েছিল একটু আগে, দিয়ে আপুকে অনেক বাজে কথা বলেছে। বাজে কথা? কি ধরনের বাজে কথা? সুগা ওকে বাজে কথা কেন বলেছে? রিজন কি? শক্ত গলায় বলল জাংকুক। আপুকে নাকি তুমি কাল এসে দিয়ে গিয়েছিলে, তোমার গায়ে শার্ট ছিল না আর আপুর গায়ে বোরকা ছিল না। মামি সম্ভবত বলেছে ভাইয়াকে, তাই নিয়ে সুগা ভাইয়া বকাবকি করেছে আপুকে। এক্স্যাক্টলি কি বলেছে সেটা বল। সামান্য কথা নিয়ে কান্না করার মতো তে নয়। জিহব ইতস্তত করতে লাগলো। জিহবের এমন আচরণে ধমক দিল জাংকুক। চুপ করে না থেকে দ্রুত বল কি বলেছে। সুগা ভাইয়া বলেছে আপু নির্লজ্জ হয়ে গেছে, বাইরের ছেলেদের সামনে বোরকা খুলে বেরোচ্ছে, আর তুমি শার্টলেস ছেলে কেন তাই নিয়ে কথা শুনিয়েছে। তোমাদের ভিতর বাজে কিছু হয়েছে এরকম ইঙ্গিত দিয়েছে। তোমার থেকে একেবারেই দূরে থাকতে বলেছে আপুকে, আর বলেছে এমন বেহায়াপনা করলে জানে মেরে ফেলবে। জিহবের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল জাংকুকের। ডান হাতে ধরা কাঁচের বিকারটা শরীরের সমস্ত শক্তি দ্বারা মুষ্টিবদ্ধ করে ধরলো, আর কয়েক সেকেন্ডের ভিতরেই চাপ সইতে না পারে সেটা হাতের ভিতরেই ভেঙে রইল। এক টুকরো কাছের কোণা ঢুকে গেল হাতের তালুতে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই জাংকুকের। চোখ দুইটা বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আওয়াজ ছাড়লো জাংকুক। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সুগার ফোন নম্বর আছে তোর কাছে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো জাংকুক। থাক ভাইয়া, দরকার নেই কিছু বলার। তুমি সুগা ভাইয়াকে কিছু বললে ভাইয়া আবার আপুকে বকাবকি করবে, আর যে সন্দেহটা ভাইয়া করছে সেটা আরো বেশি পাকাপোক্ত হবে। কিছু বলবো না ভাইয়া তুমি? এক প্রকার তোতলাতে বললো জিহব। জ্ঞান চাইনি তোর কাছে, ফোন নাম্বার চাইছি। আছে কিনা নেই সেটা বল। ইয়েস আর নো, বজ্রকণ্ঠে বললো জাংকুক। হ্যাঁ আছে ভাইয়া, আমি আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, তড়িঘড়ি করে বললো জিহব। জাংকুক কোনো কথা না বলে কল কেটে দিল। গায়ের ভিতর যেন জ্বালা ধরে যাচ্ছে। একদিকে নিজের অসহায়ত্ব, অন্যদিকে প্রিয় মানুষটির উপরে এরকম চাপ, দুইটার একটাও আর নিতে পারছে না। ইচ্ছে করছে সবাইকে সবকিছুকে একদম শেষ করে দিতে। হাতের কাজটা ওইভাবেই ঢুকে আছে, বের করার কথা ওর মাথাতেই আসছে না। আধা মিনিটের ভিতরে জেহেবের মেসেজ এলো ওর ফোনে। মেসেজটি দেখে ফোনটা এক পাশে রেখে দিয়ে নিজের হাত থেকে কাছের টুকরোটা এক টান দিয়ে বের করলো জাংকুক, কিন্তু ওর মুখে ব্যথা পাওয়ার কোনো অভিব্যক্তি দেখা গেল না। ল্যাবের ওয়াশরুমে গিয়ে বেসিনে হাতটা ধুয়ে নিল, তারপর ক্ষতস্থানে অয়েন্টমেন্ট লাগিয়ে নিল। নিজের মেজাজটা ঠান্ডা করার জন্য ল্যাবের উত্তর কোণায় রাখা সোফাটাতে বসলো জাংকুক। চোখ দুইটা বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল, কিন্তু রাগ কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। চোয়ালদার শক্ত হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তের কান্নারত মুখখানা মনে পড়লেই বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। হঠাৎই ধাম করে উঠে দাঁড়ালো জাংকুক। হানহনিকে হেঁটে গেল নিজের ফোনটা যেখানে রাখা আছে সেখানে। বাম হাত দিয়ে ফোনটা তুলে লক খুলে মেসেজে ঢুকে ফোন নম্বরটাতে কল করলো ও। দুবার রিং হওয়ার পরেই ওপাশ থেকে সুগা ফোন রিসিভ করলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই। জাংকুক তার আঘাত পাওয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ধরলো। চোয়ালটায় আগের চাইতেও বেশি শক্ত হয়ে গেল যেন। জলজলে চোখ দুইটা দিয়ে যেন আগুন ঝরছে। গম গমে গলায় ও বলে উঠলো, জাংকুক বলছি। দীর্ঘ 16 বছর পর জাংকুকের কণ্ঠ শুনলো। জাংকুকের সেই শিশু কণ্ঠ বদলে এতদিনে ব্যবধানে এমন গমে গমে কণ্ঠে পরিণত হবে তা সুগা ভাবতেই পারেনি। হকচকিয়ে গিয়েছে একদম। কিন্তু সুগা বুঝতে দিল না জাংকুককে। সুগা বলল, ও খবর পৌঁছে গেছে তাহলে? আমিও এমনটাই আশা করেছিলাম, কিন্তু সেটা যে এত দ্রুত হবে তা আমি ভাবিনি। ওয়েল ডান। তে কেমন মেয়ে সেটা তোর অজানা নয়। ও যে ওইরকম কিছু করবে না সেটা আমার থেকে ভালো তোর জানার কথা। জানার সত্ত্বেও কেন তুই ওকে এই ধরনের কথা বলেছিস? ও কেমন সেটা আমিও জানি, তুমিও জানো, আর তুমি সেটারই সুযোগ নিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো তুমি ওর জন্য কতটা ক্ষতিকর। তোমার যে সিচুয়েশন তাতে জীবনে তো কখনো কোনো মেয়ের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা নেই তোমার, তাই আমার বোনের পেছনে লেগেছো। কিন্তু সেটা আমি হতে দিব না। আর ওর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থেকে থাকে সেটা আমি আর আমার পরিবারের। ওর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরা বুঝবো, আর ফিউচারে বুঝবে ওর স্বামী, যেটা তুমি কখনোই হবে না। ঝাঁঝালো গলায় বলল সুগা। চ্যালেঞ্জ করছিস তুই আমাকে?
ওর জন্য আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুই খুব ভালোভাবেই জানিস সুগা। আর তুই ওর জন্য কি করতে পারিস সেটা আমারও অজানা নয়। আমি চাইলে পাবো না এমন কিছু নেই। আমি যদি দ্বিতীয়বার শুনি যে তুই থেকে কোনো ধরনের বাজে কথা বলেছিস আমাকে জড়িয়ে, তবে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আর সেই ভালো না হওয়ার কোয়ান্টিটিটা কেমন সেটা তুই একটু হলেও জানিস, তাই সাবধানে থাকিস, নইলে ভালো না হওয়ার কোয়ান্টিটিটা পুরোপুরি বুঝিয়ে দেবো। দেখে আমি আমারই করব, ক্ষমতা থাকলে ঠিকই দেখাস। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল জাঙ্কুক। আর সাথে সাথেই সুগাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সুগার গা ঘামতে লাগলো। ও ভালোভাবেই জানে জাঙ্কুক রাগের মাথায় ঠিক কি কি করতে পারে আর কতদূর যেতে পারে। ওর মনে আছে জাঙ্কুকদের ওই বাড়ির পেছনের জঙ্গলের ডোবাতে ও একটা বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলতে বসেছিল, শুধুমাত্র তেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে। মাথাটা ধরে পানির ভিতরে চুবিয়ে রেখেছিল। ছটফট করছিল ছেলেটি। সুগা না ঠেকালে আর কয়েক সেকেন্ডের ভেতরে ছেলেটা মারা যেত। সুগা সেদিন দেখেছিল জাঙ্কুকের চোখের ভেতরকার আগুন। কতই বা বয়স হবে ওর, 12 কি 13, তখনই ওর মাথায় এমন খুন চাপা ছিল। সুগা ভেবেছিল জাঙ্কুক হয়তো এতদিনে কিছুটা কন্ট্রোলে এসেছে, কিন্তু ও পুরোপুরি ভুল। ও কন্ট্রোলে আসেনি, উল্টো বেপরোয়া হয়ে গেছে। সুগা একা কোনো কিছুই করতে পারবে না, একে অন্য কোনো ভাবে সাহায্য করতে হবে। তেকে কোনোভাবেই ওর হাতে দেওয়া যাবে না। ও যেখানে যাবে বিষাক্ত মৃত্যু ছাড়া আর কোনো কিছুই থাকবে না সেখানে। ফোন রেখে দিয়ে রাগে ফুঁসছে জাঙ্কুক। ল্যাবের কাজ রেখে দিল, আর মন বসাতে পারছে না কাজে। অ্যাপ্রনটা খুলে রাখলো বুক সেলফের পাশে রাখা ক্লথ হ্যাঙ্গারে রেখে গটগট করে হেঁটে বাইরে চলে গেল। বাড়ির পেছনে এসে দেয়াল পেয়ে উঠে গেল নিজের চিলেকোঠার রুমে। দরজার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে রুমের চাবিটা বের করলো। লক খুলে ভেতরে গিয়ে সুইচ টিপে আলোটা দিল। ফ্রেশ না হয়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়লো ও। পরনে টি শার্টটা খোলার দরকার ছিল, কিন্তু ডান হাতের ক্ষতের কারণে সেটা খোলা যাচ্ছে না। হাতটাতে তখন কিছু না হলেও এখন প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। পুরানো দরকার ওর অনেক, কিন্তু রাগে গায়ের ভিতরে জ্বালা করছে। মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, কিছুতেই ঠান্ডা হচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ওইভাবেই দম মেরে শুয়ে রইল জাঙ্কুক। কিন্তু এই অবস্থায় ওর ঘুম হবে না। চোখ মেলে বিছানার পাশে রাখা মিনি টেবিলের উপর থেকে ফোনটা তুলে সময় দেখে নিল। 10:30 বাজে, বেশি দেরি হয়নি। হুট করে বিছানায় উঠে বসলো জাঙ্কুক। স্টাডি টেবিলের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে।